আসসালামু আলাইকুম এন্ড গুড ডে ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই অনলাইন ক্লাস। অনার্স চতুর্থ বর্ষের নিয়মিত ক্লাসে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আব্দুল সালাম, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। আমরা চতুর্থ বর্ষে একটা ইন্টারেস্টিং কোর্স প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে ক্লাস করছি। তো প্রজেক্ট ম্যানেজমেন্টের প্রিভিয়াস ক্লাসগুলোতে আমি কনসেপচুয়াল ইস্যুগুলো পড়িয়েছি, লাইক তোমরা দেখেছো ডেফিনেশন, প্রজেক্ট ম্যানেজমেন্ট কাকে বলে এবং প্রজেক্ট ম্যানেজমেন্টের যে কনসেপ্টগুলো রয়েছে সেগুলো নিয়ে প্রিলিমিনারি ডিসকাশন করেছি। দেন আমরা দেখেছি হচ্ছে যে একজন গুড ম্যানেজারের কি কি রোল থাকতে পারে, অর্থাৎ একটা প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে বেসিক্যালি একটা প্রজেক্ট ম্যানেজমেন্টে আমরা দেখাবো হচ্ছে কিভাবে একটা প্রজেক্ট প্ল্যানিং থেকে শুরু করে একেবারে প্ল্যানিং থেকে শুরু করে এক্সিকিউশন পর্যন্ত, টোটাল ইমপ্লিমেন্টেশন পর্যন্ত কি 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 ধরনের কার্যাবলীগুলো পারফর্ম করতে হয়। এবং একজন গুড ম্যানেজারের প্রিভিয়াস ক্লাসে আমরা যেটা আলোচনা করেছি, একজন গুড ম্যানেজারের অর্থাৎ একজন গুড প্রজেক্ট ম্যানেজারের সেক্ষেত্রে কি কি কোয়ালিটি দরকার হয়। তো আর এই সাবজেক্টটা হচ্ছে খুবই প্র্যাকটিক্যাল একটা সাবজেক্ট। আমরা যদি ডেভেলপ কান্ট্রিগুলো দেখি এবং হচ্ছে আমাদের দেশেও বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস গুলো হচ্ছে প্রজেক্ট বেসিস হয়। এখানে কিন্তু কস্ট ইফেক্টিভ একটা ব্যাপার থাকে, যেহেতু প্রজেক্টের কিছু স্পেশাল ফিচার রয়েছে। স্পেশাল ফিচারের মধ্যে এইটার একটা বিগিন অর্থাৎ হচ্ছে স্টার্ট টাইম থাকে এবং হচ্ছে এন্ডিং টাইম থাকে। তো স্টার্ট এবং এন্ডিং টাইম থাকলে কিন্তু সেই অনুযায়ী কস্ট এবং অন্যান্য বিষয়গুলো কিন্তু একটা কম্পিটিটিভ স্টেজে চলে আসে বা মিনিমাইজ করে নিয়ে আসা সম্ভব, এবং হচ্ছে কি কম্পেয়ার করা যায় কস্ট ইফেক্টিভনেস এবং হচ্ছে বিভিন্ন বিষয়গুলো মেজার করে যেটা যেটা হচ্ছে সবচেয়ে বেশি লাভজনক সেটাই অর্গানাইজেশন করে থাকে। তো আজকেও আমরা কিছু বিষয় দেখব, সেটা হচ্ছে যে আমরা গত ক্লাসে যেটা আলোচনা করেছি, একটা গুড ম্যানেজার বা যারা হচ্ছে প্রজেক্ট ম্যানেজার থাকে তাদের রোলগুলো। এখন আমরা দেখব যে একটা প্রজেক্টের সাথে রিলেটেড বিভিন্ন ধরনের স্টেক হোল্ডার থাকে, বিভিন্ন ধরনের কনসার্ন পিপল থাকে। তো তাদের সম্পর্কে আমরা আজকে জানবো। তো চলো আমরা তাহলে তাদের সম্পর্কে জানি। ওয়েল, আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট করছি, দেন হচ্ছে ইন্ট্রোডাক্টরি পার্ট নিয়ে আলোচনা। প্রজেক্টের ডেফিনেশন তোমরা দেখেছো, ইউনিক প্রসেস। দেন এখানে ম্যানেজারিয়াল ফাংশনগুলো অ্যাজ ইউজুয়াল থাকে, যদিও এটা সিঙ্গেল ইউজ প্ল্যান, অর্থাৎ ওয়ান্স ইন আ লাইফ টাইম, অর্থাৎ প্রত্যেকটা লাইফ স্প্যান বা অর্গানাইজেশনে রিপিটেডলি কিন্তু প্রজেক্ট অ্যাক্টিভিটিসগুলো হয় না, সেগুলো আমরা আলোচনা করেছি। দেন হচ্ছে আমাদের ড্রিমি প্রজেক্ট, অর্থাৎ যেটা হচ্ছে মেট্রো রেল এবং পদ্মা সেতু, এই দুইটা প্রজেক্টের ইলাস্ট্রেশন আমরা দেখেছি। দেন আমরা রোল নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে কিছু কনসেপ্ট ছিল যে প্রোঅ্যাক্টিভ হবে না রিঅ্যাক্টিভ হবে। তো সেই কনসেপ্টগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তো তোমরা দেখো যে স্টেক হোল্ডার এনগেজমেন্ট, অর্থাৎ প্রজেক্টগুলো রান করার জন্য আমরা যখন একজন গুড ম্যানেজারের রোল নিয়ে ডিসকাশন করেছিলাম, তখন কিন্তু বলেছি একটা প্রজেক্টের ক্ষেত্রে ম্যানেজারিয়াল পার্টও রয়েছে। তো ম্যানেজারিয়াল পার্টের মধ্যে কিন্তু প্ল্যানিং রয়েছে। তো প্ল্যানিং কিন্তু থিঙ্কিং প্রসেস, অর্থাৎ এইটা হচ্ছে যে আমরা ব্রেইন ওয়ার্ক বলতে পারি, বা হচ্ছে যে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক, বা হচ্ছে এই 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 প্ল্যানিংটাকে এক্সিকিউশনের জন্য কিন্তু অন্য যেই পার্টগুলো রয়েছে, সেই এক্সিকিউশন পার্টগুলোর মধ্যে কিন্তু খুব এক্সিকিউশন পার্টগুলোতে যখন আমরা যাব তখন কিন্তু বিভিন্ন ধরনের স্টেক হোল্ডার, লাইক আমাদের হচ্ছে অর্গানাইজিং করতে হবে, লাইক এইচআর লাগবে, দেন ফাইন্যান্স করতে হবে। আমরা এইচআর রিক্রুইট করতে চাইলে ফাইন্যান্স করতে হবে। তো এইভাবে ফাইন্যান্স করতে হলে দেন হচ্ছে সোর্সিং লাগবে। সোর্সিং হচ্ছে ম্যাটেরিয়াল সোর্সিং,
সোর্সিং বা বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালগুলো আমরা কোত্থেকে নিব, তো এই জাতীয় এইভাবে করে হচ্ছে বিভিন্ন ধরনের স্টেক হোল্ডার এনগেজ হয়ে যায়। তো এইটাই হচ্ছে যে স্টেক হোল্ডারের এনগেজমেন্ট। দেন হচ্ছে যে আমরা এক্সিকিউশন বা এটাকে ইমপ্লিমেন্টেশন করতে পারি। তো বিভিন্ন ধরনের লাইক হচ্ছে ফাইন্যান্স টিম থাকে বা যারা হচ্ছে ইনভেস্টমেন্ট করবে, ইনভেস্টররা থাকতে পারে, দেন হচ্ছে যে এইচআর পিপল থাকতে পারে, কনসার্ন অনেকেই, এবং হচ্ছে কনসার্ন অথরিটি, অর্থাৎ আমাদের বিভিন্ন ধরনের প্রজেক্টের ক্ষেত্রে পারমিশন এবং হচ্ছে এনওসি দরকার হতে পারে। তো সেই মিলিয়ে হচ্ছে যে বিভিন্ন ধরনের এনগেজমেন্ট থাকে। তো এটাকে আমরা যদি আমি তোমাদেরকে যেভাবে বুঝিয়ে দিলাম, এটাকে যদি আমরা লাইক হচ্ছে খুব সুশৃঙ্খল ভাষায় বলতে চাই, ডিফাইন করতে চাই, তাহলে আমরা বলবো হচ্ছে a person or group of people who have a vested interest in the success of an organization or the environment in which the organization operates. যাদের স্বার্থ রয়েছে, লাইক এখানে যদি আমরা কম্পেয়ার করি শেয়ার হোল্ডার এবং হচ্ছে কি স্টেক হোল্ডার, স্টেক হোল্ডার এবং শেয়ার হোল্ডারের মধ্যে যদি আমরা ডিফারেন্স করতে চাই, তাহলে শেয়ার হোল্ডারটা হচ্ছে কি যারা ফাইন্যান্সিয়ালি রিলেটেড, অর্থাৎ যাদের ফিনান্সিয়াল ইন্টারেস্ট রয়েছে। কিন্তু স্টেক হোল্ডার কিন্তু সবাই, যাদের ক্ষেত্রে এটা এফেক্টস, অর্থাৎ যাদের ক্ষেত্রে এটা প্রভাব ফেলবে, সবাই হচ্ছে কি স্টেক হোল্ডার। তাহলে স্টেক হোল্ডার কিন্তু খুব অনেক বিস্তৃত একটা বিষয় রয়েছে, যে অনেকেই সংশ্লিষ্ট থাকে, শুধু ফাইন্যান্সিয়ালি না, সার্বিকভাবেই অনেকে সংশ্লিষ্ট থাকে। লাইক কোনো প্রজেক্ট করতে গিয়ে যদি এরকম হয় যে সেই প্রজেক্টের কারণে ইনভায়রনমেন্টের অনেক সমস্যা হবে বা ইনভায়রনমেন্টে অনেক কার্বন নিঃসরণ হবে, তো সেটাও কিন্তু স্টেক হোল্ডার, এবং হচ্ছে সেটাও কিন্তু রিভার্স ইফেক্ট ফেলবে। তো সেগুলো কিন্তু ক্যালকুলেশন করতে হবে। তো আমরা দেখো যে স্টেক হোল্ডার দেখি কারা রয়েছে। তোমরা দেখো যে এই যে প্রজেক্ট যখন আমরা প্রজেক্টকে লাইক হচ্ছে এটা তো সবাইকে রিপ্রেজেন্ট করতে হয়। তো এইভাবে বিভিন্ন ধরনের স্টেক হোল্ডারদের মাধ্যমে কি করা হয়, প্রজেক্টকে আলোচনা করা হয়। স্টেক হোল্ডার, তো কারা স্টেক হোল্ডার, বেসিক্যালি কারা স্টেক হোল্ডার হয়ে থাকে। তো আমরা স্টেক হোল্ডারদের পরিচয়, অর্থাৎ তাদের সম্পর্কে সাধারণ তথ্যগুলো জেনেছি, যে তারা তার ডেফিনেশন গুলো নিয়ে আলোচনা করেছে। এখন দেখবো যে কারা বেসিক্যালি স্টেক হোল্ডার হয়ে থাকে, পার্টিকুলারলি টাইপস গুলো কি কি হয়। সো ফার্স্ট টাইপ আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে স্পন্সর থাকে, অর্থাৎ যারা হচ্ছে যে প্রজেক্টকে স্পন্স করে, অর্থাৎ প্রজেক্টকে এগিয়ে নিয়ে যেতে হেল্প করে। তো এইটা এরকম হয় যে অ্যাডভার্টাইজিং ফার্মগুলো, অর্থাৎ লাইক ধরো আমাদের ক্রিকেট টুর্নামেন্টগুলো যখন হয়, ক্রিকেট টুর্নামেন্টগুলোতে দেখবে যে বিভিন্ন ধরনের স্পন্সর থাকে, অর্থাৎ তারা সেখানে ইনভেস্ট করে এবং হচ্ছে তারা তাদের প্রজেক্ট প্রচারের জন্য। এরকম অনেক প্রজেক্টের ক্ষেত্রে যেটা হয় যে কিছু অ্যাক্টিভিটিস থাকে যেটা হচ্ছে যে স্পন্সর রিলেটেড, অর্থাৎ এটাকে কি স্পন্স করতে পারে। তো এই স্পন্সররা যেটা ফাইন্যান্সিয়ালি হেল্প করে, এছাড়াও অন্যান্য হেল্পও করতে পারে, কাউন্সিলিং করতে পারে। তো সেই ক্ষেত্রে যেটা হয় যে তাদেরও কিছু ইন্টারেস্ট থাকে, অ্যাডভার্টাইজিং থাকতে পারে। তো এইরকম এরপরের যেটা হচ্ছে যে খুব সিগনিফিকেন্ট যেই বিষয়টা, সেটা হচ্ছে যে ফান্ডিং বডি, অর্থাৎ একটা প্রজেক্ট তোমরা একটা প্রজেক্ট প্রিপেয়ার করলে, লাইক তোমরা হচ্ছে যে বৈশাখে ধরো 14 ফেব্রুয়ারি বৈশাখ হবে, তো সেই বৈশাখকে কেন্দ্র করে কিছু করতে চাচ্ছ, পুরো সিটিতে একটা কিছু করবে বা ফেয়ার করবে বা কোনো একটা, তো এটা পার্টিকুলারলি প্রজেক্ট হবে। তো এই প্রজেক্টের এখন এই তোমাদের যে পারপাসটা বা তোমাদের যে কনসেপ্টটা, তোমাদের যে থিঙ্কিং বা প্ল্যানিংটা, এটাকে কি করতে হবে, কনক্রিট একটা ফার্মে নিয়ে আসতে হবে। দেন কি করতে হবে, এটাকে আমি দেখো তোমাদেরকে প্রেজেন্ট করছি, তো সেইভাবে প্রেজেন্টেশন আকারে
যেটা হচ্ছে যে প্রজেক্ট প্ল্যানিংটাকে কি করতে হবে, যারা ফান্ডিং বডি থাকে, ইনভেস্টর থাকে, তাদেরকে দেখাতে হবে। এখন ইনভেস্টর দেয়ার আর সেভারেল পিপল, সেভারেল বডি হতে পারে, সেভারেল এন্টিটি হতে পারে। লাইক এখানে আমরা বলতে পারি ব্যাংক প্লেস মোস্ট সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন, এবং হচ্ছে দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, লাইক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন রয়েছে যে যারা হচ্ছে ইনভেস্টমেন্ট করে, অর্গানাইজেশন গুলো যারা ইনভেস্টমেন্ট করে, ফাইন্যান্সিয়াল কোম্পানি যেগুলো রয়েছে, তারা তাদের ক্ষেত্রে শো করা যেতে পারে। এবং এবং এটা পার্টিকুলার পার্সনও হতে পারে, পার্টিকুলার পার্সন, যে পার্টিকুলার পার্সন ইন্টারেস্টেড হলে তারাও করতে পারে। এবং এটা অনেক ক্ষেত্রে যেটা যেটা হচ্ছে যে কোম্পানিগুলোও করতে পারে। যেমন তোমরা খুব মোস্ট পপুলার একটা প্রোগ্রাম হচ্ছে 10 মিনিটস স্কিল, রবির 10 মিনিট, এটা হচ্ছে রবি স্পন্সর করতো, অর্থাৎ রবি আগে স্পন্সর করতো, মেইনলি তারা কিন্তু ফান্ড করতো। তো এর বিনিময়ে যেটা হচ্ছে যে রবিকে রিপ্রেজেন্ট করা হতো। এরপরে কিন্তু তারা 10 মিনিটস স্কুল অন্যান্য আরো অনেক প্রজেক্ট হাতে নিয়েছে, যেগুলো যেগুলো হচ্ছে বিভিন্ন কোম্পানির কাছে গিয়ে তারা প্রেজেন্ট করে, এবং হচ্ছে যারা ফান্ডিং করতে চায় সেই অনুযায়ী কি হয়, একটা এগ্রিমেন্ট হয় যে আমি ফান্ডিং করব, আমাকে এই প্রিভিলেজ গুলো দিতে হবে। অর্থাৎ এই প্রিভিলেজ গুলো অ্যাডভার্টাইজমেন্ট, এবং হচ্ছে তার যে সে যেই যেই বিষয়গুলো চাইছে, এবং হচ্ছে তারা ফান্ডিং এর জন্য তাদের যে চাওয়াগুলো, বোথ পার্টিজের ডিমান্ড গুলো ফুলফিল করা হয়। এবং এইদিকে যেটা হচ্ছে যে প্রজেক্টটা ইমপ্লিমেন্টেশন হয়। তো এইভাবে ফান্ডিং বডিকে আমরা দেখব পরবর্তীতে যে বিভিন্ন ধরনের ফান্ডিং বডি রয়েছে, এবং তারা কি করে ইনভেস্টমেন্টের জন্য এগিয়ে আসে। বেসিক্যালি মানিকে তো হচ্ছে, মানি হচ্ছে একটা অর্গানাইজেশনের ব্লাড, লাইফ ব্লাড বলা যায়। তো এই ব্লাড না থাকলে তো বেসিক্যালি কোনো কিছুই সম্ভব না। তো এই জন্য ফান্ডিং বডি কিন্তু খুব সিগনিফিকেন্ট রোল প্লে করে। তো ফান্ডিং বডি সম্পর্কে আই হোপ যে তোমরা বুঝতে পেরেছো। দেন হচ্ছে কনজিউমার, অর্থাৎ প্রত্যেকটা প্রজেক্টের কিন্তু কনজিউমার রয়েছে। আমরা যদি বলি কনস্ট্রাকশন প্রজেক্ট, তাহলে কনস্ট্রাকশন একটা বিল্ডিং করা হবে, যেগুলো হচ্ছে ফ্ল্যাটগুলো সেল করা হবে। সেক্ষেত্রে কিন্তু যারা ফ্ল্যাট নিবে তারা হচ্ছে কনজিউমার। বা এই যে যেই জায়ান্ট প্রজেক্টগুলো, শপিং মল করা হয়, যে তো সেখানে যারা কনজিউম করবে, অর্থাৎ যারা অর্থাৎ এন্ড কনজিউমার, অর্থাৎ ওইটাকে কনজিউম করবে, তারা হচ্ছে কাস্টমার। তো এই কাস্টমারও কিন্তু খুব সিগনিফিকেন্ট। এখন তাদের ডিমান্ডটাও কিন্তু তাদের নিডস বেসিস কিন্তু প্রজেক্টটাকে করতে হবে। এখানে হচ্ছে যে তাদের 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 নিডসটাকে বিবেচনা করতে হবে, তাদের কনজিউমারের নিডস কি ধরনের নিডস রয়েছে। তো কনজিউমারের নিডস গুলোকে আমরা আইডেন্টিফাই করব, এবং সেই অনুযায়ী প্রজেক্টে যদি কোনো চেঞ্জ নিয়ে আসতে হয় সেটাও কিন্তু করতে হবে। লাইক হচ্ছে তাদের এক্সপেকটেশন কি, তাদের ডিজায়ার কি, তাদের নিডস কি, তাদের কিভাবে প্রপারলি সার্ভ করা যায়, এই বিষয়গুলো কিন্তু খুব ভালোভাবে প্রজেক্ট ম্যানেজারকে ক্যালকুলেশন করতে হবে। এরপরে যেটা হচ্ছে সাপ্লায়ার, অর্থাৎ যখন আমরা প্রজেক্ট শুরু করব তখন কিন্তু বিভিন্ন ধরনের কাজ রয়েছে। অর্থাৎ প্ল্যানিং, শুধু কিন্তু প্ল্যানিং পার্টের পরে কিন্তু কাজগুলো শুরু হবে। তো কাজগুলো শুরু হলে এখানে লজিস্টিক সাপোর্ট, তোমরা একটা জিনিস দেখো, তোমাদেরকে লাইক আমরা প্রিভিয়াস স্লাইডে, সো এই যে পদ্মা সেতু, এইখানে এইটা হচ্ছে বিশাল কর্মযজ্ঞ দেখো। সো এই যে দেখো পদ্মা সেতু, এই যে 41 স্প্যান, কত 41টা স্প্যান, এই যে স্প্যান গুলো, এবং হচ্ছে এই যে পিলার গুলো, এবং হচ্ছে এই যে স্প্যান গুলো, তো এইগুলো, এই যে দেখো ক্রেন, এই যে দেখো এইগুলো প্রিপেয়ার করা, এইখানে ফাউন্ডেশন করা, এই যে ক্রেন সেট আপ করা, তো এই যে কর্মযজ্ঞ, এবং দেখো মেটেরিয়াল, এইখানে বিশাল কর্মযজ্ঞ।
তো এই জন্য এই রড কোত্থেকে নিবে, সিমেন্ট কোত্থেকে নিবে, পিলার তো পার্সন কোত্থেকে নিবে এবং ইঞ্জিনিয়ার কারা থাকবে। তো এই যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস, তো এই অ্যাক্টিভিটিস গুলোর মধ্যে কিন্তু এই অ্যাক্টিভিটিস গুলোর যোগান অর্থাৎ র মেটেরিয়ালস গুলো কোত্থেকে আসবে এবং এইগুলো কিন্তু সব এক জায়গায় না, এবং সবকিছু কিন্তু এই যে এখানে হচ্ছে চাইনিজ ইঞ্জিনিয়ার এবং হচ্ছে বিভিন্ন দেশের কনসালটেন্সি কিন্তু কাজ করছে, বিভিন্ন দেশের কনসালটেন্সি। ফার্স্ট দেখো যে আমাদের এখানে ফাইন্যান্সিয়াল বডি ছিল পদ্মা সেতুতে, প্রথমে ওয়ার্ল্ড ব্যাংক ফাইন্যান্স করার কথা ছিল, কিন্তু তারা না করায় যেটা হচ্ছে যে আমরা স্ব অর্থায়নে, সবচেয়ে গর্বের বিষয় হচ্ছে যে আমরা আলহামদুলিল্লাহ স্ব অর্থায়নে পদ্মা সেতু আলহামদুলিল্লাহ করতে পেরেছি। তো এখন এই কর্মযজ্ঞের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের সাপ্লায়ার রয়েছে, বিভিন্ন ধরনের লজিস্টিক সাপোর্ট কারা দিবে, কারা হচ্ছে ম্যাটেরিয়াল সাপোর্ট দিবে, কারা হচ্ছে টেকনিক্যাল সাপোর্ট দিবে, কারা হচ্ছে ম্যানেজারিয়াল সাপোর্ট দিবে, কনসালটেন্সি সাপোর্ট কোন টিম দিবে। তো এইভাবে ভাগ করলে বিভিন্ন ধরনের টিম টিম পাওয়া যাবে এবং হচ্ছে এরা কি স্টেক হোল্ডার বা এরা হচ্ছে সাপ্লায়ার। এবং এইটা হচ্ছে এন্ড ইউজার অর্থাৎ কাস্টমার ফাইনাল যারা ফাইনালি যারা ইউজ করবে, অনেক ক্ষেত্রে যেটা এই কোরিলেটেড, তো এন্ড ইউজার বা কনজিউমার অর্থাৎ যারা কনজিউম করবে। আবার এমন হতে পারে যে কাস্টমার, আমরা যদি দেখা যায় হোলসেল বিজনেস গুলো কাস্টমার একজনের কাস্টমার, কিন্তু এন্ড ইউজার আলাদা অর্থাৎ কনজিউমার ডিফারেন্ট, অর্থাৎ সে কিনে নিয়ে কিন্তু সেল করবে, রিটেইলে সেল করবে, দেন হচ্ছে রিটেইলার হচ্ছে এন্ড ইউজার। তো এই ক্ষেত্রে কিন্তু লেয়ার থাকতে পারে। তো সেই ক্ষেত্রে যদি লেয়ার থাকে, এন্ড ইউজার কি হবে, একেবারে সর্বশেষ পার্টে হবে, অর্থাৎ সর্বশেষ যে প্রোডাক্টটা কনজিউম করবে সে হচ্ছে এন্ড ইউজার। তোমাদেরকে একটা বিষয় শেয়ার করেছি যেটা হচ্ছে এনভায়রনমেন্টাল এজেন্সি, বিভিন্ন ধরনের এনভায়রনমেন্টাল এজেন্সি লাইক আমরা যদি আবারও যাই যে পদ্মা সেতুর এখানে লাইক হচ্ছে মেট্রো রেলের বিষয় হচ্ছে এই যে দেখো যে মেট্রো রেল হচ্ছে, তো এখানে কিন্তু এই যে ইনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট কিন্তু বেশ কয়েকবার এসে লাইক দেখো স্ট্রিটের অবস্থা, এবং যখন কাজগুলো হয় তখন কিন্তু আর আমাদের ঢাকার এয়ার কিন্তু এখন অনেক পলিউটেড। তো এই যে বিষয়গুলো যখন হয়, যখন কাজগুলো হয়, এটা তো মেগা প্রজেক্ট, বাট স্মল প্রজেক্টের ক্ষেত্রে ওইরকম সমস্যা হয় না। তবে যদি সমস্যা হয় বা কনসার্ন থাকে, তো সেইগুলো কিন্তু কোরিলেটেড হতে পারে। লাইক যদি স্মল প্রজেক্টও হয় কিন্তু প্রজেক্টটা হচ্ছে কেমিক্যাল বেসিস, কোনো কেমিক্যাল গোডাউন দিবে বা কোনো কেমিক্যাল ম্যানুফ্যাকচারিং করবে বা কেমিক্যাল প্রডিউস করবে বা কেমিক্যাল ইউজ করা হবে, তখন কিন্তু এটা এনভায়রনমেন্টের সাথে রিলেটেড। তো এনভায়রনমেন্ট পার্সন, ওই রিলেটেড যারা পার্সন রয়েছে তারা কিন্তু ওইখানে তাদের কাছ থেকে এনওসি নিতে হবে, নো অবজেকশন সার্টিফিকেট নিতে হবে। তারা কিন্তু লাইক পদ্মা সেতুতে কয়েকবারই ওরা অভিযান পরিচালনা করেছে এবং হচ্ছে এখানে কি ইনভায়রনমেন্ট যেন সেফ থাকে সেই মাফিক কাজ করার জন্য বলা হয়েছে। আর যদি এটা প্রাইভেট অর্গানাইজেশন গুলো হয় সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের অর্থাৎ কনসার্ন যে ল রয়েছে সেই অনুযায়ী কি হবে, তাদেরকে পেনাল্টি দেওয়া হবে, তাদেরকে পানিশমেন্ট করা হবে। তো এই জন্য যেটা হচ্ছে এনভায়রনমেন্ট এজেন্সির একটা কন্ট্রিবিউশন রয়েছে। ইনভায়রনমেন্টাল এজেন্সি যারা রয়েছে তাদের কাছ থেকে কি করতে হবে, পারমিশন নিতে হবে এবং হচ্ছে এটা অথরাইজ কিনা বা এটা হচ্ছে এনভায়রনমেন্টের সাথে সেট করে কিনা, ম্যাচ করে কিনা, সেগুলোকে কি করতে হবে, জাজ করে দেখতে হবে। এবং এরপরে যেটা হচ্ছে যে মেইনটেনেন্স টিম, প্রজেক্ট হয়ে গেলেও কিন্তু এই প্রজেক্টকে এন্ড ইউজার ইউজ করা বা যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে কিন্তু মেইনটেনেন্স পার্ট থাকে, অর্থাৎ সেটাকে চলমান রাখতে হবে। চলমান রাখার জন্য কিন্তু একটা টিম অলওয়েজ কাজ করতে হবে। তো সেইটা যদি রিপিটেডলি হয়, এটা একটা সার্টেন টাইম পর্যন্ত প্রজেক্টের পার্ট থাকবে। অর্থাৎ লাইক একটা প্রজেক্ট যদি আমরা ধরি যে 3D হোম থিয়েটার করে দিতে হবে, এখন 3D হোম থিয়েটার করে দিলে কিন্তু এটার পুরো ইনফ্রাস্ট্রাকচার করার পরে
পরবর্তীতে কিন্তু যে কোনো প্রবলেম অ্যারাইজ হতে পারে, লাইক সাউন্ড প্রবলেম হতে পারে, ডিসপ্লে প্রবলেম হতে পারে, এবং হচ্ছে যে লাইক যে চেয়ারগুলো, এই জাতীয় বিষয়গুলো কিন্তু তখন তাদের কনসার্ন অথরিটি, অর্থাৎ কনসার্ন অথরিটি যারা থাকবে তাদেরকে প্রজেক্ট যখন হ্যান্ড ওভার করা হয় তখন তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়। বাট বিফোর দেন যেটা করতে হবে যে একটা মেইনটেনেন্স টিম থাকবে সে, এবং প্রজেক্ট মনিটরিং করার জন্য মেইনটেনেন্স টিম থাকে। আর এছাড়াও প্রজেক্টের বিভিন্ন টিমের মধ্যেও মেইনটেনেন্স হচ্ছে একটা পার্ট। লাইক এখানে এখানে বিভিন্ন বিভিন্ন গ্রুপের মোস্ট অফ দ্য কেসেস যেটা হয় যে ইঞ্জিনিয়াররা ইলেকট্রিক্যাল পার্ট বা এখানে ইলেকট্রিক্যাল পার্ট, মেকানিক্যাল পার্ট, এই পার্টগুলো কিন্তু মেইনটেনেন্স, অর্থাৎ মেইন একটা বিষয়কে অ্যাক্টিভ করার জন্য কিন্তু মেইনটেনেন্স পার্টগুলো খুব জরুরি। বা আইসিটি সেক্টর, এছাড়া যেটা হচ্ছে যে প্রত্যেকেই তো প্রজেক্টের নেচারটাই তো হচ্ছে ওয়ান্স ইন আ টাইম, অর্থাৎ একবারই করা হবে, এটা তো রিপিটেডলি করা হবে না। রিপিটেডলি না করা হলে এখানে বিভিন্ন ধরনের টিম কি করে অ্যাটাচমেন্ট থাকে, এবং হচ্ছে তারা মেইন পারপাস অর্থাৎ প্রজেক্টটা ইমপ্লিমেন্টের জন্য কাজ করে। এরপরের যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নেইবার্স, কমিউনিটি এবং হচ্ছে শেয়ার হোল্ডার্স। তো এইখানে যখন প্রজেক্ট করা হয় তখন যেটা হচ্ছে যে আশেপাশে কারা রয়েছে, এরপর হচ্ছে কমিউনিটির ক্ষেত্রে কি প্রভাব পড়ছে সেই বিষয়গুলো কিন্তু দেখতে হবে। লাইক দেখো যে আমাদের মেট্রো রেলের কারণে যতদূর, অর্থাৎ মিরপুরের পার্টটা কিন্তু খুবই মানে ভঙ্গুর অবস্থায় এবং হচ্ছে ডাস্ট। তো এই যে কমিউনিটি ইনফ্লুয়েন্সটা, এবং তো দেখা গেছে লং টার্ম একটা বেনিফিটের জন্য আমাদের এই কষ্টটুকু টলারেট করতে হবে। কিন্তু যদি কোনো প্রাইভেট ফার্ম, লাইক যদি যেমন ধরো পুরান ঢাকায় কেমিক্যাল ওয়্যার হাউসগুলো, পুরান ঢাকায় কেমিক্যাল ওয়্যার হাউসগুলো কিন্তু ওইখানে মোটেও উপযোগী না। তো সেই সেই বিষয়গুলো কিন্তু তাদেরকে যথাযথ প্রপার ম্যানেজমেন্ট করতে হবে। অর্থাৎ ওই রকম একটা রেসিডেন্সিয়াল এবং ঘনবসতিপূর্ণ এরিয়ার মধ্যে ওই কেমিক্যাল গোডাউনটা কোনোভাবেই সঙ্গত না। তো এই জাতীয় প্রজেক্ট যদি করা হয় তখন কিন্তু অবশ্যই এগুলো কনসিডার করতে হবে। দেন হচ্ছে শেয়ার হোল্ডার, যারা ফাইন্যান্সিয়ালি রিলেটেড, অর্থাৎ মার্কেটে পাবলিক লিমিটেড কোম্পানি, অনেক সময় দেখা যায় প্রজেক্টগুলো পাবলিক লিমিটেড কোম্পানির আন্ডারে হতে পারে। তো পাবলিক লিমিটেড কোম্পানি অর্থাৎ পাবলিকের ফিনান্সে হয়। তো তখন শেয়ার হোল্ডারদের বেনিফিট, অর্থাৎ তারা যে ফাইন্যান্সিয়াল বেনিফিটের জন্য ইনভেস্ট করেছে সেই বিষয়টা কিন্তু কনসিডার করতে হবে। অর্থাৎ তাদের ফাইন্যান্সিয়াল বেনিফিটটাও অনেক বড় একটা বিষয়, সিগনিফিকেন্ট একটা রোল প্লে করে। এখন দিন শেষে তারা যদি ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড না হয় তখন কিন্তু কি হবে যে মার্কেটে হচ্ছে ভ্যালু কমবে, এবং ভ্যালু কমলে শেয়ার ভ্যালু ইন দ্য লং রান কি হবে, এটা একটা ভালো এফেক্ট বা ভালো ইনফ্লুয়েন্স ফেলবে। তো এরপরে যে হচ্ছে এরপরে রিলেটেড ফিউশন কমিউনিটি, অর্থাৎ কমিউনিটি কমিউনিটি কনসার্ন, অর্থাৎ কমিউনিটির সাথে রিলেটেড কিন্তু অনেক অনেক বিষয় রয়েছে। অনেক অর্থাৎ একটা কমিউনিটি ধরলাম, এই কমিউনিটির সাথে কনসার্ন কিন্তু আরো অনেক পার্সন রয়েছে। তো সেই পার্সনগুলোর ক্ষেত্রেও কিন্তু প্রভাব ফেলে। তো লাইক আমরা যদি বলি যে এইখানে এইখানে মিরপুরের এই পাশটায় লাইক বিভিন্ন ধরনের আরএমজি সেক্টরের অফিস রয়েছে, ডিওএইচএস অফিস রয়েছে। তো কমিউনিকেশন বিটুইন যে ওই পার্টটার সাথে মতিঝিলের সাথে কমিউনিকেশনটা কিন্তু অনেক টাফ হয়ে যাচ্ছে। তো এই যে এইটা কিন্তু প্রজেক্টের ক্ষেত্রে প্রভাব ফেলে। তো এরা সাধারণত কি হয়, স্টেক হোল্ডার, এরা হচ্ছে স্টেক হোল্ডার। তো এখন আমরা যে স্টেক হোল্ডার গুলো দেখলাম, সেই স্টেক হোল্ডার গুলোকে কিন্তু আমাদের এনগেজ করতে হবে। অর্থাৎ তারা কিন্তু তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো তাদেরকে কিন্তু যে হচ্ছে প্রজেক্ট ম্যানেজার বা যারা প্রজেক্ট রান করতে চায় তাদেরকে ইনভলভ করতে হবে। প্রজেক্টটা এক্সিকিউশন করলে কিন্তু যারা টিম রয়েছে তারা ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড হবে, এবং হচ্ছে সার্বিকভাবে তারাই বেনিফিটেড হবে। তো এরা সাধারণত এদেরকে কি করতে হয়, ইনভাইট করতে হয়, স্পন্সরকে ইনভাইট করতে হয়, এবং ফান্ডিং বডিকে ইনভাইট করতে হয়। এই সবগুলোকেই কিন্তু ওই আমরা যে রোল বলেছি, দেখো
অর্থাৎ ম্যানেজার বা যারা করছে, যারা অর্গানাইজেশন, তাদেরকে কিন্তু ওনারশিপ অফ দ্য হোল প্রজেক্ট বা প্রোঅ্যাক্টিভ। তো এই যে অ্যাডিকুয়েট প্ল্যান, এখন এক্সিকিউশন করতে হলে তা এই সবাইকে কিন্তু নিয়ে আসতে হবে। সবাইকে কি করতে হবে? নিয়ে আসতে হবে। তো সবাইকে নিয়ে আসতে হলে অর্থাৎ তাদেরকে এনগেজ করতে হবে প্রজেক্টের সাথে। তারা লাইক স্পন্সর, আমরা যদি স্পন্সর একটা পার্টে রয়েছে, ফান্ডিং বডি তারা ডিফারেন্ট পার্টে রয়েছে, কনজিউমার ডিফারেন্ট পার্টে রয়েছে, এন্ড ইউজার রয়েছে, এবং হচ্ছে এই যে এই যে বিষয়গুলো রয়েছে, এদেরকে কি করতে হবে? এদেরকে অ্যাটাচ করতে হবে। এইটাই হলো কি এনগেজমেন্ট প্রসেস। এনগেজমেন্ট প্রসেস। তাহলে এনগেজমেন্ট প্রসেসে আমরা দেখছি যে আইডেন্টিফাই স্টেক হোল্ডারদেরকে আইডেন্টিফাই করতে হবে। অর্থাৎ আমি একটা প্রজেক্ট করতে চাচ্ছি, এর সাথে সংশ্লিষ্ট কারা রয়েছে, এর সাথে কনসার্ন পিপল কারা রয়েছে, সেটা আমাকে খুঁজে বের করতে হবে। দেন হচ্ছে অ্যাসেজ নিডস। আমি যেটা আগেই বলেছি যে যদি নিড না থাকে তাহলে সেক্ষেত্রে তো প্রজেক্ট করে কোনো লাভ হবে না। অর্থাৎ করা না করা সমান। তো সেই ক্ষেত্রে কি করতে হবে যে আমরা যখন স্টেক হোল্ডার, হ্যাঁ এই পার্সনটা কনসার্ন, বাট হচ্ছে তার কতটুকু কনসার্ন, কতটুকু নিড রয়েছে সেটা অ্যাসেসমেন্ট করতে হবে। সে কি সেই নিডের জন্য ফাইন্যান্সিয়ালি এগিয়ে আসতে ইন্টারেস্টেড, নাকি নিডটা শুধু সাইকোলজিক্যাল। অর্থাৎ আমরা যেটা বলি যে চাহিদা হতে হলে কি হতে হবে? যেভাবে ইচ্ছা থাকতে হবে, সে সামর্থ্য থাকতে হবে। অর্থনৈতিক সামর্থ্য কিন্তু মোস্ট সিগনিফিকেন্ট। ইচ্ছা রয়েছে কিন্তু অর্থনৈতিক সামর্থ্য নেই, সেক্ষেত্রে কিন্তু নিডস হবে না। এরপরে ডিফাইন অ্যাকশন। যখন আমরা নিডটাকে অ্যাসেস করব, এরপরে যেটা করতে হবে যে আমাদের প্ল্যানিংটাকে এক্সিকিউশন পার্ট চলে আসবে। এক্সিকিউশন পার্ট হলে আমাদের কি করতে হবে? কি কি কাজ আছে সেটাকে ডিফাইন করতে হবে। সেই অনুযায়ী আমরা কি কাজকে বিভিন্ন ভাগে ভাগ করব। এটাকে WBS বলে, ওয়ার্ক ব্রেক স্ট্রাকচার, আমরা পরবর্তীতে দেখব। অর্থাৎ কার্যক্রমগুলো কি কি রয়েছে সেগুলোকে আমরা ছোট ছোট স্লটে ভাগ করব, এবং সিঙ্গেল টাস্কগুলো ডিপার্টমেন্ট ওয়াইজ, লাইক বিভিন্ন মেইনটেনেন্স ডিপার্টমেন্ট বা ফাইন্যান্স ডিপার্টমেন্ট বা ফাইন্যান্স গ্রুপ, এদেরকে কি করতে হবে? অ্যালোকেট করতে হবে। অ্যালোকেট করে দিয়ে অ্যালোকেশনটা পরে দেন ফার্স্ট ডিফাইন করতে হয়। এরপরে হচ্ছে ইস্টাবলিশ কমিউনিকেশন চ্যানেল। অর্থাৎ যেহেতু স্টেক হোল্ডাররা কিন্তু প্রতিনিয়ত কমিউনিকেশন করবে। যারা ফাইন্যান্সিয়াল বডি রয়েছে, প্রজেক্টের কি অবস্থা তারা জানতে চাইবে। অলরেডি তাদের ফাইন্যান্স করা হয়েছে, কোটি কোটি টাকা তারা ফাইন্যান্স করেছে। এখন যদি এটার অবস্থা ভালো না হয়, তাদের অবস্থা ভালো থাকবে না। সো এইখানে ফাইন্যান্সিয়াল বডিকে ইনফরমেশন দিতে হবে, এবং হচ্ছে যারা কাস্টমার রয়েছে তাদেরকে ইনফরমেশন দিতে হবে কবে নাগাদ প্রজেক্টটা এটা ক্লোজ হবে, অর্থাৎ প্রজেক্টটা কমপ্লিশন হবে। তো এই যে এন্ডিং টাইমগুলো, এছাড়া আদার স্পন্সর রয়েছে বা আদার যে স্টেক হোল্ডাররা রয়েছে, সবাইকে কি করতে হবে? ইনফরমেশনগুলো পাস করতে হবে। এটা হচ্ছে যে এস্টাবলিশ কমিউনিকেশন চ্যানেলের মাধ্যমে কি করা হয়? ইনফরমেশনগুলো পাস করা হয়। এরপরের যেটা সেটা হচ্ছে যে গ্যাদার ফিডব্যাক। আমরা যে কমিউনিকেশন করলাম, আমরা হচ্ছে যে ফান্ডিং বডির সাথে কমিউনিকেশন করলাম, ব্যাংকের সাথে করতে পারি, ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশনের সাথে করতে পারি, পার্সনের সাথে করতে পারি। তো তাদের ফিডব্যাক কি? কনজিউমারের ফিডব্যাক কি? কনজিউমার কি ওয়েট করছে আমাদের প্রজেক্টের জন্য, বা আমরা প্রজেক্ট শেষে যেই সার্ভিসটা সার্ভ করতে চাই সেই জন্য কি ওয়েট করছে, বা তাদের ফিডব্যাক কি পজিটিভ বা নেগেটিভ? পজিটিভ, যদি পজিটিভ হয় দেন ফ্যান্টাস্টিক, আর যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে রিইভ্যালুয়েশন করতে হবে, প্ল্যানিং শাফল করতে হবে, বা হচ্ছে যে ওই নেগেটিভিটিটাকে কি করতে হবে? রিমুভ করতে হবে। দেন নেগেটিভিটি রিমুভ করে ফিডব্যাকটা করাই হয় সাধারণত কারেকশনের জন্য, অর্থাৎ কারেক্টিভ অ্যাকশন। এখানে গ্যাদার ফিডব্যাক মানে কিন্তু আমরা বুঝি যে ইনফরমেশন আসবে, যেখানে যদি কোনো নেগেটিভিটি থাকে সেক্ষেত্রে নেগেটিভ বিষয়টাকে পজিটিভ করতে হবে। এটাই হচ্ছে ফিডব্যাক।
তো এরপরে যেই বিষয়টা সেটা হচ্ছে যে মনিটর অ্যান্ড রিভিউ, অর্থাৎ ফিডব্যাকের পরে পরবর্তী কাজই হচ্ছে যে মনিটর করতে হবে প্রজেক্ট কমপ্লিশন পর্যন্ত বা এক্সিকিউশন পর্যন্ত মনিটর করতে হবে এবং হচ্ছে এগেইন এন্ড এগেইন রিভিউ করতে হবে। তো এই মনিটর এবং রিভিউয়ের মাধ্যমে কি করতে হবে, প্রজেক্টটা এগিয়ে যাবে এবং ওই যেটা হচ্ছে আদার্স ফ্যাক্টরগুলো ওই প্রপার কাজটা অর্থাৎ এক্সিকিউশনকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো বেসিক্যালি এই পর্যন্তই। মনিটর এবং রিভিউয়ের মাধ্যমে যেটা হয় যে প্রজেক্টটাকে কমপ্লিশন করা হয়, অর্থাৎ প্রজেক্টটা একটা এন্ড পার্টে চলে আসে। এন্ড পার্টে অর্থাৎ এটা ইনিশিয়ালি অর্থাৎ অ্যাকশন ভাগ করার পর থেকে শুরু করা হয়, মনিটরটা শুরু করা হয় এবং রিভিউয়ের মাধ্যমে কি করা হয়, কারেক্টিভ অ্যাকশন নেওয়া হয়। তো এইভাবে চলতে থাকে এবং এইভাবে কি হয় যে এই জিনিসটা সম্পূর্ণ শেষ পর্যন্ত চলতে থাকে এবং হচ্ছে এইভাবে একটা প্রজেক্ট কমপ্লিট করে এন্ড কাস্টমারকে ট্রান্সফার করা হয়। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের পড়াশোনা। তো তোমরা ভালো থাকো আর থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য। দ্যাটস অল ফর দ্য টাইম বিং। আগামী ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। ভালো থাকো টিল দেন। আল্লাহ হাফেজ।